প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সব ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইলেকট্রোম্যাগনেটিজমের পার্ট 8। আমরা আগের দিন পড়েছিলাম পার্ট 7-এ অ্যাম্পিয়ারস ল এবং তার কিছু অ্যাপ্লিকেশন। এটা দীর্ঘ তারের জন্যে বা একটা সলিনয়েডের জন্যে। যখন দীর্ঘ তারের জন্য করেছিলাম তখন একটা বদ্ধ পথ কল্পনা করে নিয়েছিলাম। এই বদ্ধ পথের মধ্যে কিন্তু কোনো প্রবাহ যাবে না, এটা আমার একটা ধরে নেওয়া পথ। কেমন পথ? আমি যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি সেই বিন্দু আমি একটা বদ্ধ পথ, এটা আমার সুবিধার জন্য আমি বৃত্তাকার ধরেছিলাম। ঠিক সিমিলারলি কেমন ধরেছিলাম? সলিনয়েডের ক্ষেত্রে একটা আয়তকার পথ ধরেছিলাম। এটা কি ছিল? একটা অসীম দৈর্ঘ্যের বা অনেক বড় দৈর্ঘ্যের একটা সলিনয়েড ছিল। সেক্ষেত্রে আমি একটা বদ্ধ পথ কল্পনা করেছিলাম। কেমন? একটা আয়তকার, যার এটা ছিল কি অক্ষ। এবং আমি এই ভিতরে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম। সেখানে কি করেছিলাম? এটা ক্লোজ পাথ এ বি সি ডি লিখেছিলাম। দেখবে বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ নট আই, মানে এই আয়তক্ষেত্রটা ক্লোজ পাথ লিখলাম এ বি সি ডি। এরপর কি করেছিলাম? এই আয়তক্ষেত্রে চারটা এই ক্লোজ পাথটাকে কি করেছিলাম? ভেঙে দিয়েছিলাম। কেমন হবে? এ বি বি ডট ডেল এল প্লাস এ বি হলো, তারপর কত? বি সি বি ডট ডেল এল প্লাস কোনটা হবে? সি ডি সি ডি বি ডট ডেল এল প্লাস ডি এ। এবার ভেঙে দিয়েছিলাম শুধুমাত্র এই বদ্ধ পথটাকে চারটা বাহুতে ভেঙে দিয়েছি, এটা আর কিছুই নয়। তাহলে এটা কেমন ছিল? সলিনয়েডের ক্ষেত্রে কেমন এসেছিল মানটা? অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান কত এসেছিল? বি ইকুয়াল টু মিউ নট এন আই, যেখানে এনটা কি ছিল? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। যেখানে এন ছিল কি? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা বা এন একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। আইটা প্রবাহ এবং মিউ নটটা হচ্ছে কি? শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এটা শূন্য মাধ্যম কেন নিয়েছিলাম? এই সলিনয়েডের মজ্জাটাতে কি ধরেছিলাম? যে বায়ু আছে, এখানে ভিতরে কি আছে? বায়ু ধরে নিয়েছিলাম। এখানে যদি অন্য কোনো মাধ্যম রাখা হয় ভিতরে, তাহলে তখন মিউ নটের জায়গায় মিউ হবে, বা সেই মাধ্যমে চৌম্বক ভেদ্যতা আমরা ব্যবহার করব। এই সলিনয়েডের ভিতরে যদি এখানে অন্য কিছু রেখে দিলাম একটা, তখন এর যদি চৌম্বক ভেদ্যতা মিউ ড্যাশড হয়, তখন এখানে কি ইউজ করবো? মিউ ড্যাশড। এটা বলা হয় কি? মজ্জা। তারপর তো আমরা এখন ধরে চলি সব বায়ু আছে। আজকের ক্লাসে কি আছে? যদি সলিনয়েডটা ফাইনাইট লেন্থ বা কিছু একটা দৈর্ঘ্যের হয়, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কেমন হবে? এটাতে হচ্ছে কি? অসীম দৈর্ঘ্যের জন্য, যেখানে কন্ডিশন কি ছিল? যে আর ভেরি ভেরি লেস দেন এল, অর্থাৎ সলিনয়েডের দৈর্ঘ্যটা হচ্ছে কি? ব্যাসার্ধ সাপেক্ষে অনেক বড়। এখানে ধরে নাও ফাইনাইট লেন্থ হচ্ছে এল, মানে সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে কত? এল। এল কারেন্ট কত ধরলাম? আই। আর নাম্বার অফ টার্নস সমান এন। এখানে এন সংখ্যক টার্ন আছে বা পাক আছে। দৈর্ঘ্য কত? এল। আর এর মধ্যে প্রবাহ কত আছে? আই। সলিনয়েডটা কেমন টাইপের? এরকম টাইপের। আমি এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করেছি এভাবে। এখান থেকে প্রবাহগুলো কেমন আছে? এটা এসে এরকম এলো।
এই সলিনয়েডটাকে এভাবে লিখেছি, এই পয়েন্টটা মানে কি এখান থেকে কারেন্ট বেরোচ্ছে এবং এখানে কারেন্ট ঢুকছে, এখানে কারেন্ট বেরোচ্ছে এখানে কারেন্ট ঢুকছে, এখানে ক্রস মানে ঢুকছে আর ডট মানে সেখান থেকে কারেন্টটা বের হচ্ছে, এটাকে আমি রিপ্রেজেন্ট করেছি। এরপর ধরে নাও এর একটা কোনো বিন্দুতে এখানে একটা পি বিন্দু নিয়েছি, আমি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, তোমরা শুধু এর ফর্মুলাটা মুখস্থ রাখবে, এমসিকিউর জন্য কাজে লাগতে পারে। এই পি বিন্দুটা দেখো এ একটা এন্ড আর এ একটা এন্ড, ধরে নাও একটা এন্ডের সাথে আলফা কোণ করেছে, এখানের সাথে কত কোণ করেছে আলফা, আর এখান থেকে কত কোণ করেছে বিটা। কেমন, এই পি বিন্দুটা একটা এন্ডের সাথে আলফা কোণ করেছে আর একটা এন্ডের সাথে বিটা কোণ করেছে, তাহলে ফর্মুলাটা কেমন হবে, বি অফ পি বলতে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কার, একটা ফাইনাইট লেন্থের সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে, ইকুয়াল টু মিউ নট এন আই, আগে যেমন ছিল সেরকমই লিখলাম, বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। মিউ নটটা কি, এইখানকার যে ভিতরে বায়ু আছে বা মজ্জা হিসেবে বায়ু নিয়েছি তার চৌম্বক ভেদ্যতা, এনটা কি স্মল এনটা, স্মল এন সমান কত হচ্ছে ক্যাপিটাল এন বাই এল, মানে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, আর আইটা হচ্ছে কি এর মধ্যে প্রবাহ, আর সাইন আলফা একটা প্রান্তের সাথে কোণ হচ্ছে আলফা, অপর প্রান্তের সাথে কোণ হচ্ছে কি বিটা, তাহলে এখানে কত হবে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে কত, মিউ 0 এন আই টু সাইন আলফা প্লাস সাইন বিটা। ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দেবে। দেখি ম্যাগনেটিক ফিল্ড, inside a finite length সলিনয়েড। এরপর দেখো এই সলিনয়েডটা যদি অসীম হয়ে যায় তখন কেমন হবে, যদি অসীম হয় তাহলে কেমন হবে, দেখো এই অ্যাঙ্গেলটা এর সাথে অ্যাঙ্গেল ছিল, এই অ্যাঙ্গেলটা কেমন হবে, টালফা ছিল, এটা যদি অসীমের দিকে যায় তাহলে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কত হবে, একসময় গিয়ে 90 ডিগ্রি হবে, তাহলে এটা যদি দেখে অসীম হয়ে যায় আলফার মানটা 90 ডিগ্রি হবে এবং এদিকে কী হবে বিটার মানটাও কী হবে 90 ডিগ্রি হবে, তাহলে পি যদি মিড পয়েন্ট হয় এবং এটা যদি অসীম হয় তাহলে আলফার মান কত হবে 90 ডিগ্রি এবং বিটার মানটাও কত হবে 90 ডিগ্রি, তাহলে কত আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় এটার মানে কি, অর্থাৎ কি হবে, এটা অসীম দৈর্ঘ্যের সলিনয়েড, ইনফাইনাইট লেন্থ সলিনয়েড। এটা যত বাড়বে এই অ্যাঙ্গেলটা কি বলতো বাড়তে থাকবে, এই অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে একসময় 90 ডিগ্রি হবে, তখন কত হবে বিটার মানটা বিপি, কি বলতে আমি ইন সেন্টার লিখে দিলাম, ইনসাইড করে দিলাম, কত হলো আমার এটা বলতে একদম মিড পয়েন্ট, এটা ধরো মিড পয়েন্টে কত হলো আমার এখানে মিউ নট আই এন আই বাই 2 সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, তাহলে কত হলো 1 প্লাস 1, এর মান হচ্ছে কত 1 আর এর মান হচ্ছে কত 1, তাহলে কত হবে আমার মিউ নট এন আই বাই 2 ইন্টু 1 প্লাস 1 সো কত হবে 2, কেটে গেল মিউ নট এন আই, তাহলে আগে এসেছিল আগের মতোই, তাহলে কেন্দ্রের সেন্টার পয়েন্টে কত হবে মিউ নট এন আই, যেটা আগে ক্যালকুলেশন করেছিলাম বদ্ধ পথ ধরে। এরপর যদি এমন হয়
যে কোনো একটা এন্ড পয়েন্টে নির্ণয় করছি, এটা পি পয়েন্ট, যে কোনো একটা এন্ড পয়েন্ট কেমন ধরে নেবো, এদিকটা অসীম ধরে নিচ্ছে আমি। তাহলে দেখো এইদিকে যে অ্যাঙ্গেলটা ছিল, যখন আমি এন্ড পয়েন্ট চলে আসছি তখন অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা কমতে 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 একদম জিরো হয়ে যাচ্ছে। তো একটা অ্যাঙ্গেল কত হবে, জিরো হবে, আর অপর অ্যাঙ্গেলটা কত হবে, এটা কত হচ্ছে, বাড়তে বাড়তে গিয়ে 90 ডিগ্রি। তাহলে হয় কি, হয় আলফা ইকুয়াল টু কী হবে, তাহলে হয় আলফা ইকুয়াল টু 0 আর বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা কি হবে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি বা বিটা ইকুয়াল টু 0। তার মানে কি, হয় এই পয়েন্ট নিলে কত হবে, এইদিকে পয়েন্টে মানে এইদিকে প্রান্তে নিলে কত হবে, আলফা 0 হবে, বিটা 90 ডিগ্রি হবে, এদিকটা অসীম। আবার যদি আলফা 90 ডিগ্রি মানে কি, এই পয়েন্টটা হয়ে গেল, এই পয়েন্ট এন্ড পয়েন্ট, তাহলে এই দিকটা কত হয়ে যাবে, অসীম, মানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এদিকে অ্যাঙ্গেল কত হবে, কমতে কমতে এসে 0। যাই করো না কেন একটা মান 0 হবে, একটা 1 হবে, তখন কত হবে, বি এন্ড মানে কি প্রান্তে কত হবে, মিউ নট এন আই বাই 2 সাইন 90 প্লাস সাইন 0। এটা মান কত আসবে, এটা মান কত 0 আর এটা মান 1, তাহলে কত আসছে আমার, বি এন্ড ইকুয়াল টু আসছে কত, মিউ নট এন আই বাই 2, এটা মান কত 1, এটা 0, 0 প্লাস 1 1 হয়ে গেল। বা আমি কত লিখবো, বি এন্ড ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন এর মধ্যবিন্দুতে পাবে, তাহলে কথা হবে অর্ধেক হবে কি বি এন্ডের, মানে বি এন ইনের ভেতরের মিউজের এন এর অর্ধেক হচ্ছে কত, প্রান্তে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কোথায় বেশি, সব থেকে মিড পয়েন্টে বেশি, তারপর প্রান্তে কত হলো, এদের অর্ধেক বা এদিক থেকে কমতে কমতে যাবে, তাহলে সে ম্যাক্সিমাম এখানে আর এদিকগুলোতে মিনিমাম। এটা খেয়াল রাখবে একটু, পরের চ্যাপ্টার যখন আমি অঙ্ক করাবো তখন এটা এই কনসেপ্টটা কাজে লাগবে। এরপর দেখো চলে আসবো টরয়েডে। টরয়েড কেমন, আর এরকম বৃত্তাকার বলয় নিলাম, বলয় বলতে ধরো না মোটা চুরির মতো হতে পারে। তার গায়ে কি করব, যেমন সলিনয়েডে জড়িয়েছিলাম, সলিনয়েডে কেমন নিয়েছিলাম, যে একটা চোঙাকৃতি চোঙ নিয়েছিলাম, সেই চোঙের গায়ে কি তার জড়িয়েছিলাম, তো কেমন ছিল, এই তারের প্রত্যেকটা পাক এর অক্ষের সাথে যেন অভিলম্ব হয়, মানে লম্ব হয়, অর্থাৎ এরকম হবে, সেক্ষেত্রে বলছিলাম কি সেটা সলিনয়েড। তো এই চোঙটা যদি ঘুরিয়ে এরকম লাগিয়ে দেওয়া হয়, যদি বৃত্তাকার করে দেওয়া হয়, বলয়ের আকৃতি করে দেওয়া হয়, এবং তার গায়ে যদি পাক তার জড়ানো হয় এভাবে, এবং কেমন হবে, এই অক্ষটার সাথে, এইটা একটা অক্ষ আর এর সাথে অক্ষ আছে একটা, সেই অক্ষের সাথে কি হবে, যদি প্রত্যেকটা পাকই লম্বভাবে অবস্থিত হয়, অভিলম্বে হয়, তাহলে এটাকে বলবো কি আমরা টরয়েড। তাহলে কি হলো, দীর্ঘ অন্তরিত তামার তার, কি অন্তরিত মানে কি বলেছিলাম, এটা তারের উপরে কি একটা কভার লাগানো থাকবে, ইনসুলেটিং কভার তামার তারে, বৃত্তাকার অক্ষ বিশিষ্ট সুষম প্রস্থচ্ছেদের, এবং এই প্রস্থচ্ছেদটা কি হবে, সব জায়গায় সমান হবে, কোনো জায়গায় আঁকা বাঁকা হবে না, কম বেশি হবে না। বলয়ের গায়ে এমনভাবে জড়ানো হবে যাতে প্রতিটি পাকই বলয়ের অক্ষের সাথে অভিলম্বে ভাবে থাকে, তাহলে সেই কুণ্ডলীকে বলবো কি সলিনয়েড, বা একে বলা হয় কি, টরয়েড বলবো, বা একে বলা হয় কি এন্ডলেস সলিনয়েড। সলিনয়েডই, কিন্তু এর কোনো প্রান্ত নেই, বা একে বলা হয় কি প্রান্তহীন সলিনয়েড। প্রান্তহীন সলিনয়েড, টরয়েডের অপর নাম হচ্ছে প্রান্তহীন সলিনয়েড। এরপর আমরা অ্যাম্পিয়ারের সার্কিটের ল প্রয়োগ করে
এই বৃত্তাকার অক্ষের চৌম্বক ক্ষেত্র কত হবে আমরা নির্ণয় করব। এই বৃত্তাকার অক্ষ যেটা নিয়েছি সেখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে নির্ণয় করব। দেখো এটা যখন সলিনয়েড ছিল তখন কি ছিল, এক প্রান্ত এন ছিল আর এক প্রান্ত এস ছিল, কারণ এটাকে চৌম্বক মতো আচরণ করে বলেছিলাম। তাহলে কি চৌম্বক বলতে গেলে ভিতরে কেমন ছিল, সমান্তরাল ছিল এন থেকে এসের দিকে। তো এটা যদি অক্ষ হয় এর ভিতরে বলরাশিগুলো কেমন হবে, ঠিক এই অক্ষের মতোই গোলাকার হবে, বৃত্তাকার। এর ভিতরে বলরাশি হলে কেমন হবে, এই যেমন অক্ষটা আছে ওই দিক ওই রকমই হবে, বৃত্তাকার হবে, ভিতরে এরকম থাকবে। এটা বাকি দাও যেমন হবে ঠিক সেরকম। হ্যাঁ দেখা যাক এখানে চৌম্বক ক্ষেত্রে মান কত হয়। দেখো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ টরয়েডাল সলিনয়েড, এটা কারণ তোমাদেরকে বিভিন্ন নাম ইউজ করছি এই কারণেই যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা না হয়। টরয়েডাল সলিনয়েড বা টরয়েড। এখানে এক কাজ করি, কিছু পাককে মুছে দিই আমার সুবিধার জন্য। এখানে পাকটা আমি নিলাম না, বাকি এখানে সব পাকটা আছে, আমার আঁকার সুবিধার জন্য আমি এখান থেকে মুছে দিলাম। মনে করো এর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে আই, এর পাক সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে। তাহলে ধরা যাক টরয়েডের পাক সংখ্যা এন, এর মধ্যে প্রবাহ আই এবং অক্ষের ব্যাসার্ধ কত হবে, এবং টরয়েডের অক্ষের ব্যাসার্ধ সমান আর। এটা হচ্ছে কি অক্ষের ব্যাসার্ধ। দেখো এই পয়েন্ট একটা ব্যাসার্ধ হতে পারে, আউটার পয়েন্ট ব্যাসার্ধ হতে পারে, কিন্তু এটা অক্ষ ঠিক মিডিল পয়েন্টে যাবে এটা। তো এটাকে আমি ধরে নিচ্ছি মিডিল পয়েন্টে ধরা হয় কি অক্ষ ধরা হয়, এবং অক্ষের ব্যাসার্ধই নিলাম। এবার ধরুন অক্ষের উপর একটা বিন্দু পি বিন্দু, আমাকে সেইখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে আমি এখন ধরে নেবো এই অক্ষটাকেই বদ্ধপথ হিসেবে ধরে নেবো একটা। আমি এই অক্ষটা এঁকেছি, ধরে নেবো অক্ষটা নেই, আমি সেই পি বিন্দুটা নেওয়া হয়েছে অক্ষের ওপরে। তাহলে আমি কি করলাম, যে পি বিন্দুকে আমি যদি বৃত্তাকার রূপ অঙ্কন করি তাহলে সেটা কেমন হবে, পথ অঙ্কন করি তাহলে কেমন হবে, সেটা অক্ষের ওপরে অবস্থা হবে। তাহলে পি বিন্দুটা কেমন, অক্ষের ওপর অবস্থিত, এবং কি ধরে নিলাম ওই অক্ষটাই হচ্ছে কি অ্যাম্পিয়ারের বদ্ধ পথ, যেটা আমাদেরকে ধরতে বলা হয়েছে তার সূত্রে। তাহলে কি লিখবো, দেখো এর পাক সংখ্যা যদি এন হয়, প্রবাহ যদি আই হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত হবে, এটা মোট দৈর্ঘ্য কত 2πr, পড়ে দিই। অর্থাৎ একক দৈর্ঘ্যের পাক সংখ্যা সমান কত হবে, n ইকুয়াল টু টোটাল পাক সংখ্যা বাই দৈর্ঘ্য কত 2πr। এটা হচ্ছে কি এর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। টরয়েডের অক্ষের উপর পি বিন্দুতে ডেল এল অংশ নিলে, দেখো আমি যেখানে ডেল এল অংশ নিই, তো চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কেমন বলেছিলাম, ঠিক এই বৃত্তাকারই হবে চৌম্বক ক্ষেত্রটা। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কেমন হবে, হয় এই সাইড কিংবা এই সাইডে। দেখো এটা আমার দেখতে কেমন লাগছে আমার দিকে,
ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি এস মেরু, তাহলে এটা যদি এস হয়, এটা যদি এন হয়, তাহলে কেমন হবে? এরকম টাইপের হবে। চৌম্বক ক্ষেত্রগুলো কেমন হবে? এরকম টাইপ, ভিতরে এরকম হবে এন থেকে এসের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র অভিমুখ হবে কোন দিকে? এইদিকে। ঠিক সিমিলারলি কী হবে? ডেল এল এর অভিমুখটাও কী হবে? একই হবে, কারণ এটা ক্ষুদ্র অংশ যদি নেওয়া হয়, ডেলের অভিমুখ কোনটা হবে? স্পর্শক বরাবর। তাহলে কি বি আর ডেল এল দুটোই হচ্ছে কি পরস্পর সমান্তরাল। এটা এদিকেও হতে পারতো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে? অংশ নিলে চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র কেমন? বি ও ডেল এল পরস্পর সমান্তরাল। কত হবে? ডেল এল এবং বি পরস্পর সমান্তরাল। এবং কি বললাম? যে আর ব্যাসার্ধের অক্ষটিকে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ হিসাবে ধরলাম। এই আর ব্যাসার্ধের অক্ষটাকে কি ধরলাম? অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী কি হবে? অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডেল এল সমান মিউ নট, আমি এখানে আই ড্যাশ করলাম। আই ড্যাশ কেন করলাম? এর মধ্যে প্রবাহ আয়, কিন্তু যখন এই পথ নিয়ে নিয়েছি, পাক সংখ্যা কটা আছে? এন আছে, এন সংখ্যক পাক আছে। তাহলে এন সংখ্যক পাক যদি থাকে, তাহলে ইফেক্টিভ কারেন্ট কত হবে? এন আই হয়ে যাবে। যেখানে কত হবে? আই ড্যাশ সমান কি? ইফেক্টিভ কারেন্ট সমান কত? এন আই। তাহলে কেমন আসছে আমার এখানে ফর্মুলাটা? ইন্টিগ্রেশন ক্লোজ পাথ বি ডেল এল কস জিরো, জিরো কেন করলাম? কারণ পরস্পর সমান্তরাল বলেছিলাম এখানে। সমান কত হলো? মিউ নট এন আই, এর মান কত? 1। তাহলে বিটা বেরিয়ে গেল, ক্লোজ পাথ ডেল এল সমান মিউ নট এন আই। ডেল এল ক্ষুদ্র অংশ নিয়েছি। কোন পথের ক্ষুদ্র অংশ? বৃত্তাকার পথের ক্ষুদ্র অংশ। তো সমগ্র পথটা কত হবে? 2 পাই আর। তাহলে হলো বি ইন্টু 2 পাই আর সমান কত হলো? মিউ নট এন আই। অতএব বি সমান কত হবে? মিউ নট এন বাই 2 পাই আর ইন্টু আই। এখানে এটা মান কত বলেছিলাম? যে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, মোট পাক সংখ্যা আছে এনটা এবং দৈর্ঘ্য কত? 2 পাই আর। অতএব কত হলো এটা? মিউ নট এন আই। তাহলে একটা টরয়েডের ক্ষেত্রে অক্ষেতে যে চৌম্বক ক্ষেত্র হবে, একটা সলিনয়েডের ক্ষেত্রেও সেই চৌম্বক ক্ষেত্র মানটা একই হবে, দুটোর মানই একই। এটা কি বলা হয়? এন্ডলেস সলিনয়েড। এটাও একটা সলিনয়েড, এটাও একটা সলিনয়েড। এটা প্রান্ত নির্দিষ্ট করে প্রান্ত নেই। এরপর দেখো মাঝে মাঝে কোশ্চেনে বলে দেয় যে দেখাও যে এ বাইরে এবং ভিতরে চৌম্বক ক্ষেত্রের মান শূন্য বা মান কত হবে, কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। নোট করে নাও। এটা এখানে একটা ভিতরে পয়েন্ট নিলাম এম, আর বাইরে একটা পয়েন্ট নিলাম এন। তাহলে কত? বি অফ এন সমান কত আর বি অফ এম এন সমান কত? অর্থাৎ ভিতরে এবং বাইরে, অর্থাৎ
এম এবং এন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? দেখো দুটোর ক্ষেত্রেই শূন্য হবে। কেন হবে? প্রথম কথা হচ্ছে এম বিন্দুতে যদি নিই, তাহলে কী করবো? প্রথমে কী করতে হয়? একটা বদ্ধপথ কল্পনা করতে হয়। তাহলে আমি এখানে একটা বদ্ধপথ কল্পনা করে নিলাম, ধরে নাও আর ব্যাসার্ধ দিয়ে বদ্ধপথ কল্পনা করলাম। এখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম, ডেল এল হলো। ধরলাম এখানে চৌম্বক ক্ষেত্র, ধরলাম চৌম্বক ক্ষেত্রটা কত হচ্ছে বি। তাহলে আমি যদি ফলে ফেলি কত, ডেল এল সরি বি ডট ডেল এল সমান কত হবে মিউ নট আই ডাস্ট। আই ডাস্ট কোনটা? যে এই বদ্ধ পথ দ্বারা কী পরিমাণ তড়িৎ আবিষ্ট মানে আবদ্ধ আছে। তাহলে এই বদ্ধ পথে কোনো তড়িৎ আছে? তড়িৎ তো বাইরে আছে। এই বদ্ধ পথ দ্বারা কোনো তড়িৎ পরিবেষ্টিত নয়। তাহলে ইফেক্টিভ আইটা কত? সমান 0। এই বদ্ধ পথের মধ্যে কোনো প্রবাহ নেই, তাহলে ইফেক্টিভ আই হচ্ছে 0। অতএব এটা কত হবে 0। অতএব এখান থেকে বি অফ এম কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ভিতরে যদি একটা বদ্ধ পথ কল্পনা করি, সেই বদ্ধ পথের মধ্যে কোনো প্রবাহ নেই, না থাকার জন্য কথা হবে এখানে চৌম্বক ক্ষেত্র মানটা 0 হবে। আবার যদি এন বিন্দু নিয়ে হয় বাইরে, তাহলে এক কাজ করো, এই এন বিন্দু কেন্দ্র করে একটা বৃত্তাকার পথ কল্পনা করো। ধরুন এর ব্যাসার্ধ হচ্ছে কত, ক্যাপিটাল আরই ধরলাম। তাহলে দেখো এখানে কারেন্ট ঢুকছে আই আর বেরোচ্ছে আই, কারেন্ট যাচ্ছে আই আর বেরোচ্ছে আই, তাহলে নিট কারেন্ট কত হবে? আই মাইনাস আই সমান 0। তাহলে এখানেও নিট কারেন্ট কত আমার? 0। তাহলে বহিস্থ কোনো বিন্দুতে নির্ণয় করলে আমি এখান থেকে একটা কি বদ্ধপথ কল্পনা করলাম, সেই বদ্ধপথের প্রভাব কত আছে? ঢুকছে আয় আর বেরোচ্ছে আয়। প্রত্যেকটা বাঁকের ক্ষেত্রেও তাই হবে। তাহলে আলটিমেট কী হচ্ছে আমার? আলটিমেট এখানে যা হচ্ছে দেখা দেওয়া না, আলটিমেট এখানে কারেন্টটা ঢুকছিল আয় আর বেরোচ্ছে আয়, তো নিট কারেন্ট কত? দুটো অপোজিট ডাইরেকশন, তাই কথা হবে 0। অর্থাৎ এখান থেকে বি অফ এন সমান 0 হবে। তাহলে বাইরে এবং ভিতরে দুটো ক্ষেত্রেই চৌম্বক ক্ষেত্রের মান 0, আর এই অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান কত? মিউ নট এন আই। আর এখানেও 0, এখানেও বি ইকুয়াল টু 0। দেখো একটা অঙ্ক দেখো, বলছে একটা আধান একটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। একটা আধান, ধরো আধানটা চার্জ হচ্ছে কত, কিউ বলা আছে। আধানটা কি হচ্ছে? আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। কেমনভাবে ঘুরছে? অ্যাট আর এন আরপিএস। আরপিএস মানে হচ্ছে কি রেভলিউশন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এন বার আবর্তন করছে। তাহলে এই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? দেখো আমরা একটা বৃত্তে যদি কারেন্ট যায়, তো আগে পড়েছি কি একটা বৃত্তাকার লুপ আছে, সেখানে যদি কারেন্ট যায় তাহলে এখানে কেন্দ্রে বি এর মান কত ছিল? মিউ নট আই বাই 2r। এটাই ছিল তো। তাহলে এখানে ক্ষেত্রে আমাকে আর এর মানটা বলে দেওয়া আছে। ধরুন হয় চৌম্বক ক্ষেত্রে মিউ নটটা দেওয়া আছে গিভেন, শুধু আয়ের মানটা এখানে প্রোভাইড করা নাই। আয়ের মানটা কী দেওয়া আছে? কিউ আকারে দেওয়া আছে। কারেন্ট সমান কী হয়? আই সমান কী লেখা যায়? কিউ বাই টি। তোমরা পড়েছ, তোমাদের আশরাফ খান স্যার পড়াচ্ছেন এটা। যদি একটা কোনো এই তারের মধ্যে প্রবাহ যায়, ধরো একটা ক্ষেত্রফল নিলাম, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মধ্যে দেখা গেল টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ টি সেকেন্ড
সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। তাহলে 1 সেকেন্ডে কতটা হবে Q/T, এটা সমান হচ্ছে I। তাহলে একক সেকেন্ডে কোনো ক্ষেত্রফলের মধ্যে যত আধান প্রবাহিত হবে সেটাই হবে কি I। আবার এখানে বলেছে দেখো NRPS, 1 সেকেন্ডে n বার আবর্তন করছে। তাহলে আমি এখানে যদি ক্ষেত্রফলটা নিয়ে নিই, তাহলে 1 সেকেন্ডে কতবার এখানে পার হচ্ছে, n বার পার হচ্ছে। প্রত্যেকবার যখন পার হচ্ছে তখন আধান কত যাচ্ছে Q। তাহলে n বার গেলে কত হবে NQ। প্রত্যেকবার এখানে আধানটা যখন এখানে ক্রস করছে, এটা ক্রস করলো, একবার ক্রস করলো, কত ক্রস করলো, কি পরিমাণ ক্রস করলো, দুবার করলে কত হচ্ছে 2Q, তিনবার করলে কত হচ্ছে 3Q, আর n বার ক্রস করলে কত হচ্ছে NQ। তাহলে কত সেকেন্ডে RPS বলতে রেভলিউশন পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে n বার পার হচ্ছে, মানে মোট আধান কত হচ্ছে NQ। এখানে যদি RPM বলে দিত তাহলে আমাকে কী করতে হতো, আবার 60 দিয়ে ভাগ করতে হতো, কারণ আমাকে এখানে বলা হচ্ছে 1 সেকেন্ডে নিতে হবে, কারেন্টটা হচ্ছে 1 সেকেন্ড হিসাবে। তাহলে RPM বলে থাকলে কী করতাম, 60 দিয়ে ভাগ করতাম। আর যদি RPH বলতে রেভলিউশন পার আওয়ার বললে 3600 দিয়ে ভাগ করতাম। তাহলে এখানে কি বললাম যে 1 সেকেন্ডে কত কারেন্ট আধান যাচ্ছে, কি পরিমাণ। তাহলে কিউ এর মানটা কত বললাম NQ, আর টি এর মান কত 1 সেকেন্ড। তাহলে I এর মানটা কত দাঁড়াচ্ছে এখানে, I ইকুয়াল টু আসছে NQ। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো যে ইফেক্টিভ I বা কারেন্ট I ইকুয়াল টু কত হবে NQ। তাহলে B ইকুয়াল টু কত হবে মিউ নট NQ/2R। শুধু খালি I এর জায়গায় NQ বসিয়ে দেবো, আর কিছুই নাই অঙ্কটা। অনেক সময় অঙ্কতে কেমন দিয়ে দেয়, একটা সলিনয়েড দিল, ওটা ধরুন অসীম ধরে সলিনয়েড, সেখানে মধ্যে একটা তড়িৎচালক কোর্স ই লাগানো আছে এবং বলা আছে কি সলিনয়েডের রেজিস্ট্যান্স আর বলা আছে। সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে এরক ক্ষেত্রে নির্ণয় করতে হবে। আমরা এমনি কেমন জানি ফর্মুলা, বি কিন্তু কত জানি মিউ নট NI, যেখানে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তাহলে এখানে মিউ এর মানটা কোনো অসুবিধা নাই, এর একক দৈর্ঘ্যের পাক সংখ্যাটা এখানে কোনো অসুবিধা হবে না, কারণ এটা বলে দেওয়া থাকবে, কারণ টোটাল পাক সংখ্যা বলা থাকবে বা একক দৈর্ঘ্যের পাক সংখ্যাটা গিভেন থাকবে, এটাও গিভেন, খালি আইটা একটুকু অসুবিধা। দেখো এখানে কয়েলের রোধ বলে দেওয়া হচ্ছে আর, এখানে তড়িৎচালক বলা হচ্ছে ই। তা আমরা জানি কি ওহমের সূত্র থেকে V ইকুয়াল টু IR, অর্থাৎ E ইকুয়াল টু IR, অর্থাৎ I ইকুয়াল টু কত হবে E/R, বা এখানে ভিউ লিখতে পারো। তাহলে I এর মানটা আমি পেয়ে গেলাম, এই I এর মানটা এখানে পুট করে দাও, অর্থাৎ B সমান কত হবে মিউ নট N E/R, যেখানে আরটা হচ্ছে কি রোধ। আবার অনেক সময় কি রোধের মানটা বলে দেয় না। দেখো রোধের সাথে একটা সম্পর্ক ছিল কেমন, R ইকুয়াল টু রো L/A, এই রাশিগুলোর মান দেওয়া থাকে, এই রাশিগুলোর মান দেওয়া থাকে, সেখান থেকে আর এর মানটা বের করতে হয়। তখন সেখানে কী করবো আমরা, যে বি ইকুয়াল টু কত লিখবো মিউ নট, একই থাকলো NE/R এর জায়গায় কত লিখবো রো L/A। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে নেবো। যদি আর না বলে দিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধাঙ্ক এবং দৈর্ঘ্য বলে দেয়, সেক্ষেত্রে আমি আর এর মানটা বের করে নিতে পারবো। এটা দেখবে সেটের একটা প্রবলেম আছে, দেখবে এভাবে, এটা উদাহরণে করে দেওয়া আছে এরকম একটা অঙ্ক, দেখে নেবে।
নাও ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড, একটা যদি আধান একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে বা গতিশীল থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপর একটা কি চৌম্বক বল অনুভব হবে। সে বলের মানটা কত হবে? ধরে নাও বি সুষম চৌম্বক ক্ষেত্রে কিউ আধান, পজিটিভই ধরলাম, কিউ আধান কি ভি বেগে প্রবেশ করলে, যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্রে কিউ আধান ভি বেগে যদি প্রবেশ করে, তাহলে ওই আধানের আধান বা আয়নের উপর চৌম্বক বল কত হবে? এফ এম ইকুয়াল টু কত হবে? কিউ ভি ক্রস বি। একটা বি সুষম চৌম্বক ক্ষেত্র, এখানে ভেক্টর দিয়ে দিতে পারো, একটা ভি সমবেগ, এখানে ভি হচ্ছে বেগ মানে কি সমবেগ, সমবেগে যদি প্রবেশ করে তার আবার চৌম্বক বল কত হবে? এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি। এটা হচ্ছে কি চৌম্বক বল। আধানটা যদি নেগেটিভ হয় তো শুধুমাত্র অভিমুখটা পরিবর্তন হবে। ওটা আমি কি লিখতে পারি? এফ এম এর মান কত হবে? কিউ ভি বি সাইন থিটা। থিটাটা কি? ভি আর বি এর মধ্যবর্তী কোণ। ধরে নাও এটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রে এরকম আছে, আধানটা এরকম প্রবেশ করলো, মানে এদিকে ঊর্ধ্বমুখী, আর আধানটা ভি বেগে দিয়ে প্রবেশ করলো, তাহলে মধ্যবর্তী কোণ কত হলো চৌম্বকের সাথে? আমি এখানে থিটা দেখে দিলাম, দেখানো একটু মুশকিল হচ্ছে। ধরো না বি এদিকে আছে, ভি এদিকে আছে, এটা হচ্ছে কি থিটা। এখন দেখো এই চৌম্বক বলের মানটা কখন কখন শূন্য হবে, জিরো ফোর্স কখন হবে? শূন্য বল অনেক কটা কন্ডিশনে হতে পারে। এক নম্বর হচ্ছে জিরো ফোর্স, তাহলে এটা কি এলো আমার? এফ এম এর মানটা কত এলো? এফ এম ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, বা কত এসছে? এফ এম এর মডের মান অর্থাৎ ম্যাগনিটিউড কত হবে? কিউ ভি বি সাইন থিটা। কোনো ভেক্টরের মড দেওয়া মানে কি? তার শুধুমাত্র মানকে প্রকাশ করে, কোনো রকম ভেক্টর ফর্ম থাকবে না। তাহলে কখন জিরো হবে? জিরো ফোর্স কখন হবে? অর্থাৎ কি ফোর্স অন এ পার্টিকেল ইজ জিরো। চার্জ ইজ জিরো কখন হবে? কেস ওয়ান, এক নাম্বার দেখো, যদি এই আধানটা স্থির হয়, ভি ইকুয়াল টু যদি জিরো হয়, তো আধানটা যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল না থাকে, যদি স্থির থাকে, তাহলে কত হবে? কোনো রকম চৌম্বক বল অনুভব করবে না। তাহলে কত? ভি ইকুয়াল টু শূন্য, অর্থাৎ আধানটি স্থির। সেক্ষেত্রে কত হবে? এফ এম এর মান কত হবে? শূন্য। চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? শূন্য। সরি, চৌম্বক বলের মান কত হবে? শূন্য। যদি কেস টু বি ইকুয়াল টু শূন্য হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান যদি শূন্য হয়, তাহলে কোনো কোশ্চেনই নাই, এটা অটোমেটিক্যালি কত হবে? এফ এম ইকুয়াল টু শূন্য হয়ে যাবে, কারণ চৌম্বক ক্ষেত্রে থাকলে তবে আধানের উপর প্রযুক্ত বল হবে। যদি এখানে একটা আধানটা, এখানে যদি এটা কোনো পার্টিকেল কণা যাচ্ছে, তার যদি চার্জ সমান জিরো হয়, অর্থাৎ নিউট্রাল চার্জ যদি যায়, সেক্ষেত্রেও কত হবে? জিরো হবে। কেস থ্রি কত হবে?
কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ নিস্তড়িত কণা বা নিউট্রাল পার্টিকেল তাহলে কত হবে সেক্ষেত্রে আমার Fm ইকুয়াল টু 0, এক্ষেত্রেও চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে। এবার 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে আমার বেশি প্রবলেম হয়, মানে কোশ্চেনটা দেয় ওখান থেকে যদি দেয়। 4 নাম্বারটা কি, যদি বি এর ডাইরেকশন এদিকে হয় আর ভিও এদিকে হয়, বা ভি এদিকে দেখতে হয়, ভি এটা হলো বা এটা হলো, এটা হচ্ছে বি, হয় বি এর সমান্তরাল কিংবা বিপরীতমুখী। তো যাই হোক না কেন এখানে থিটা কত হবে, সেটা থিটা কত 0 ডিগ্রি, আর সেটা থিটা কত 180 ডিগ্রি। তো যাই হোক না কেন সাইন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি দুটোরই মান 0, তো চৌম্বক বলটা কত হবে 0 হবে। কেস 4 কি লিখবো, যদি বি প্যারালাল টু ভি হয় বা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি আধানটা প্রবেশ করে, অর্থাৎ কত পাবো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, তাহলে কত হবে এফ এর মান কত হবে কিউ ভি বি সাইন 0 সমান 0 বা কিউ ভি বি সাইন 180 সমান 0। তাহলে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে কোনো আধান প্রবেশ করলে তার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। এবার চৌম্বক বলের অভিমুখটা কেমনভাবে নির্দেশ করবে, তার জন্য কি লেফট হ্যান্ড রুল লাগে, ফ্লেমিংয়ের বামহস্ত রুল। দেখো এটা হচ্ছে কি ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স, মানে এফ ইজিক্যাল টু বা এফ এম ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, বলতে কোনো আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে তার উপর প্রযুক্ত বল কত হবে এটা। এবার এটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর একটা মান আছে, মানটা আমি জেনেছিলাম। অভিমুখটা কেমন হবে, অভিমুখটা জানবো কি হিসাবে, ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম অনুযায়ী। বাম হস্তের নিয়ম কেমন, এই বাম হস্তে 3টে আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি ফার্স্ট ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, থাম ফার্স্ট ফিঙ্গার মিডল ফিঙ্গার, বা বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মধ্যমা, এই যদি পরস্পর সমকোণে প্রসারিত করা হয় তাহলে এই বৃদ্ধাঙ্গুলি থামকে কি নির্দেশ করবে পরে বলছি। কি হলো, সমকোণে প্রসারিত করলে যদি ফার্স্ট ফিঙ্গার বা তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে, যদি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা যদি আহিত কণার গতিবেগ বা ভিকে নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি বা থাম কি করবে চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। তখন এটা কি করবে এফ। তাহলে এটা কি 1 নাম্বার, এটা 2 নাম্বার, তারপরে এটা হবে কি 3 নাম্বার। তাহলে কি যদি সমকোণে প্রসারিত করলে যদি ফার্স্ট ফিঙ্গার চৌম্বক ক্ষেত্র অভিমুখ এবং মিডল ফিঙ্গার কণার গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। এই সিকোয়েন্স 3টে যেন গন্ডগোল করে দিও না, একই রাখবে। এটা একটা প্রসেস। তাহলে এখানে কি আছে ভি ক্রস বি আছে, এফ মনে রাখবে ভি আর বি যে তলে থাকবে, যদি বোর্ডের তলে ভি আর বি থাকে তাহলে বোর্ডের থেকে লম্ব তলে হবে কি এফ হবে, যে তলে ভি আর বি থাকবে তার লম্ব তলে কি হবে এফ হবে। এখানে দেখো এই ক্রস নিয়ম থেকে জানতে পারো, ক্রসের কেমন আছে কর্কস্ক্রু নিয়ম, কেমন ভি ক্রস বি যদি করো তাহলে কি হবে, একটা স্ক্রুকে রাখলে ভি ক্রস বি করলে ডান পাকে স্ক্রু, তো ভি ক্রস বি করলে স্ক্রুটা কি হচ্ছে ডান পাকে ঘুরছে, তখন এটা উপর দিয়ে যাবে ঊর্ধ্বমুখী। যদি বি ক্রস ভি হতো, যদি ইফ বি ক্রস ভি হতো তাহলে কি করতাম, এটা কেমন ঘোরাতাম বৃদ্ধাঙ্গুলটা এরকম ঘোরাতাম, তখন এটা কি নিচে দিয়ে নামতো, তখন অভিমুখটা কি হতো নিচের দিকে হতো। তাহলে আমার কি আছে ভি ক্রস পি বলতে আমি আঙুলটাকে এদিক থেকে নিয়ে এদিকে ঘোরাবো, তাহলে কোন দিকে আছে ডান পাকে,
আরেকভাবে দেখো, আমি ডান হাত থেকে নেব, ঠিক আছে? ডান হাতে কি যদি এটা কণাটার গতির অভিমুখ নির্দেশ করে এবং এটা যদি চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে, তাহলে এর সাথে লম্ব এই দিকটা কী করে নির্দেশ করবে? চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। এটা হচ্ছে কি বললাম, বি বলতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, আর এটা কি ভিটা হচ্ছে কি গতির নির্দেশ করবে। কণাটির গতি মানে যে বেগে বা যে অভিমুখে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে, তাহলে এর তলের সাথে লম্বটি কি নির্দেশ করবে? চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। কেমন হচ্ছে ঠিক দেখো অনেকটা। এই চৌম্বক ক্ষেত্র বাম হাতে কি তর্জনী কি নির্দেশ করেছে? চৌম্বক ক্ষেত্র অভিমুখ রাখা হয়েছে। এটা কি নির্দেশ করেছে? মধ্যমা গতি নির্দেশ করেছে। তাহলে তলের সাথে লম্ব এটা কি নির্দেশ করছে? চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করছে। তা আমি বাম হাত লাগাতে পারি অথবা ডান হাত লাগিয়েও করব, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ফলো করবে। কেমন দেখো, ধরে নাও এখানে এন রাখা আছে, এটা এন মেরু, আর এটা এখানে এস। চৌম্বকের অভিমুখ কেমন হবে? এটা চৌম্বকিত অভিমুখ এন থেকে এস এর দিকে। এবার একটা কণা প্রবেশ করছে কেমন? ভি বেগে লম্বভাবে প্রবেশ করছে। তাহলে চৌম্বক বলের অভিমুখ কেমন হবে? ডান হাতে ইউজ করতে পারি, আমি ডান হাত ইউজ করলাম। এটা কি চৌম্বক ক্ষেত্র অভিমুখ নির্দেশ করছে, এই আঙুলগুলো এন থেকে এসের দিকে। দেখো ডাইরেকশনটা কোনটা হবে? এদিক থেকে এদিকে। চৌম্বক ক্ষেত্র অভিমুখ যে এটা কি ভি এর অভিমুখ, তাহলে চৌম্বক বলের অভিমুখ কেমন হবে? এই তলের সাথে লম্ব এদিকে, তলের সাথে লম্ব হচ্ছে কত? এদিকে, এদিকে এফ নির্দেশ করছে। তুমি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে অভিমুখ নির্ণয় করতে পারো, কোনো অসুবিধা নেই। তড়িৎ ক্ষেত্রে কোনো চার্জ পার্টিকেল যদি তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করে, তা সেক্ষেত্রেও সেও একটা বল অনুভব করে। এটা আগে পরের ক্লাসে পড়াবো, একটু টাচে দিয়ে রাখি। যেমন চৌম্বক বল কত পেলাম? এফ এম ইকুয়াল টু কত পেলাম? কিউ ভি ক্রস বি। এটা হচ্ছে কি চৌম্বক বল অভিমুখ বা মান সহ চৌম্বক বলের মান এটা। সিমিলারলি একটা আধান যদি তড়িৎ ক্ষেত্রে ঢুকে বা প্রবেশ করে বা থাকে, তার বেগ থাকুক না থাকুক, সে একটা বল অনুভব করবে। সে বলের মান কত হবে? এফ ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? কিউ ই। এখানে বেগের উপর নির্ভরশীল নয়, তাহলে কত হবে? এফ ই সেটা বল অনুভব করবে তড়িৎ ক্ষেত্রে অভিমুখে যদি ধনাত্মক হয়, আর ঋণাত্মক হলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তখন সেটা অপোজিট হবে। এখানে কিন্তু তাই, ধনাত্মক হলে যেদিকে হবে, ঋণাত্মক হলে তার অপোজিট হবে। এরপর যদি এমন হয় কোনো একটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ডও আছে এবং ম্যাগনেটিক ফিল্ডও আছে, সেখানে একটা কণা প্রবেশ করলো ভি বেগে, ইলেকট্রিক ফিল্ড বর্তমান, ম্যাগনেটিক ফিল্ড বর্তমান, সেখানে একটা কণা প্রবেশ করলো, তাহলে সে কি চৌম্বক বল অনুভব করবে এবং তড়িৎ বল অনুভব করবে। এবং এই দুটো বলের সম্মিলিত বলটাকে বলবো কি আমরা তখন? লরেঞ্জ ফোর্স। তাহলে কোনো জায়গাতে যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বর্তমান থাকে এবং সেখানে কোনো কণা যদি মানে আহিত কণা যদি প্রবেশ করে, অবশ্যই আহিত কণা হতে হবে, আহিত কণা প্রবেশ করলে সে যে সম্মিলিত বল অনুভব করবে তাকে বলবো কি আমরা? লরেঞ্জ ফোর্স। তখন লরেঞ্জ ফোর্সের মান কত হবে? এফ ইকুয়াল টু এফ এম চৌম্বক বল প্লাস এফ ই তড়িৎ বল কত হবে? কিউ ভি ক্রস বি প্লাস কিউ ই। এটা রিঅ্যারেঞ্জ করে লিখছি, কত হবে? কিউ ই প্লাস ভি ক্রস বি। এটাকে এদিকে লিখলাম আর এটাকে সাইডে লিখলাম। তাহলে এটা হচ্ছে কি লরেঞ্জ বলের মান। তো লরেঞ্জ বলটা কি? সম্মিলিত বল, তড়িৎ ক্ষেত্রের জন্য বল, চৌম্বক ক্ষেত্রের জন্য বল। এটা নেক্সট ক্লাসে শুরু করব। ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করো।